আজকের আলোচ্য বিষয় হলো মাই লাস্ট ডাচেস। মাই লাস্ট ডাচেস কে লিখেছেন? রবার্ট ব্রাউনিং লিখেছেন। মাই মানে আমার, মাই মানে আমার, লাস্ট, লাস্ট মানে আগের বা শেষ, আর ডাচেস মানে স্ত্রী, মানে আমার আগের স্ত্রীটা, আমার আগের স্ত্রী, এটা হচ্ছে মানে ডাচেস মানে জমিদারনিকে বলে, আর ডিউক মানে জমিদার, ডিউক মানে হলো জমিদার, এবং ডিউকের যে স্ত্রী তাকে বলা হয় ডাচেস। ডিউক মানে জমিদার, জমিদারের যে স্ত্রী তাকে বলা হয় ডাচেস। এখানে বলছে মাই লাস্ট ডাচেস, আমার আগের স্ত্রী বা আমার আগের জমিদারনি, এইটা হচ্ছে শিরোনাম, যেটা কবিতার শিরোনাম আছে, সেই শিরোনামের অর্থ হলো এটা। লিখছেন কে? রবার্ট ব্রাউনিং লিখছেন। এবার প্রশ্ন হচ্ছে যে রবার্ট ব্রাউনিং কে? রবার্ট ব্রাউনিং হলেন ভিক্টোরিয়ান যুগের একজন মহান কবি। মেজর পোয়েটসদের মধ্যে এনার নাম ধরা হয়। ভিক্টোরিয়ান যুগে আমরা দুইজন মহাকবির কথা পাই, একজন হচ্ছেন আমাদের অ্যালফ্রেড লর্ড টেনিসন, আর আরেকজন হচ্ছেন রবার্ট ব্রাউনিং। একটা সময় ছিল যখন রবার্ট ব্রাউনিংকে ততটাও গুরুত্বপূর্ণ বলে মনে করা হতো না। ইনফ্যাক্ট লর্ড অ্যালফ্রেড টেনিসনকে অনেক উঁচু মানের কবি মনে করা হতো, কিন্তু আজকে কিন্তু রবার্ট ব্রাউনিং এর গুরুত্ব অনেক বেশি বেড়ে গেছে। তাহলে কবি রবার্ট ব্রাউনিং ছিলেন, যিনি মাই লাস্ট ডাচেস লিখেছেন। এটা কি ধরনের কবিতা? এটা হলো ড্রামাটিক মনোলগ। এখন প্রশ্ন হচ্ছে ড্রামাটিক মনোলগ কি জিনিস? ড্রামাটিক মনোলগ হলো এমন একটা কবিতা যার মধ্যে ড্রামাটিক কোয়ালিটি থাকবে, এবং মনোলগ, এটার মধ্যে মনোলগ থাকবে। মনোলগ কি? কোনো একজন স্পিকার বা একজন বক্তা স্পিচ দিয়ে যাবেন, এটা হচ্ছে মনোলগ। তাহলে ড্রামাটিক মনোলগ হলো এমন এক ধরনের কবিতা যেটা হঠাৎ করে শুরু হবে, মানে অ্যাব্রাপ্ট বিগিনিং থাকবে, সিঙ্গেল স্পিকার থাকবে, মানে একজন বক্তা থাকবেন, সাইলেন্ট লিসনার থাকবেন, মানে চুপচাপ শ্রোতা থাকবে বা শ্রোতা বৃন্দ থাকবে, এবং কি রিথরিক থাকবে বাক্যের মধ্যে, এবং ফিলোসফিক্যাল থিঙ্কিং থাকবে, একটা দার্শনিক চিন্তা ভাবনা প্রকাশিত হবে বা একটা অদ্ভুত তুলে চিন্তা ভাবনা প্রকাশিত হবে বক্তার। এই সমস্ত বিষয়গুলো ড্রামাটিক মনোলগের মধ্যে আমরা দেখতে পাই। তাহলে ড্রামাটিক মনোলগ ইজ এ পোয়েম হুইচ স্টার্টস অ্যাব্রাপ্টলি, যেটা শুরু হয় অ্যাব্রাপ্টলি মানে হঠাৎ করে। ইট হ্যাজ এ সিঙ্গেল স্পিকার, সাইলেন্ট লিসনার, রিথরিক্যাল ফ্লারিশমেন্ট অ্যান্ড আ ফিলোসফিক্যাল থট। এই সমস্ত বিষয়গুলো আমরা দেখতে পাই ড্রামাটিক মনোলগের মধ্যে। তাহলে মাই লাস্ট ডাচেস, আমার শেষ জমিদারনি, এটা সাবটাইটেলে যদি কথা বলি আমরা, তাহলে অবশ্যই দেখতে পাবো ফেরারা সাবটাইটেল। এটা অনেক সময় পরীক্ষাতে এসছে, এই বিষয়টা মনে রাখবে। সাবটাইটেল, হোয়াট ইজ দ্য সাবটাইটেল? ফেরারা সাবটাইটেল। লেখক হচ্ছেন রবার্ট ব্রাউনিং, ভিক্টোরিয়ান এজের একজন মহান কবি ছিলেন। প্রকাশিত হয়েছে কখন? এটা পাবলিশড ইন বেলস অ্যান্ড পমিগ্রেনেটস, বইটার নাম বেলস অ্যান্ড পমিগ্রেনেটস, থার্ড ভার্সন, বেলস অ্যান্ড পমিগ্রেনেটস বইটার নাম। এবার পমিগ্রেনেটস মানে বেদানা, তো সেটা ভেবে নাও না, বইটার নামটাই সেটা। বেলস অ্যান্ড পমিগ্রেনেটসে প্রকাশিত হয়েছিল 1842 সালে। এবং কি দ্য পোয়েম ইজ এ সর্ট অফ ড্রামাটিক মনোলগ, এটা এক ধরনের ড্রামাটিক মনোলগ অন সেক্সুয়াল জ্যালেসি। সেক্সুয়াল জ্যালেসির উপর পুরো কবিতাটা দাঁড়িয়ে আছে। সেক্সুয়াল জ্যালেসি ব্যাপারটাকে সহজ করে বোঝাতে চাইবো, মানে সহজ ভাষায় বোঝাতে চাইবো। সাপোজ তোমার একটা গার্লফ্রেন্ড আছে, এবার তোমার গার্লফ্রেন্ড তোমার দুটো ছেলে বন্ধুর সাথে গল্প করছে, তোমার যে রাগটা হচ্ছে এটা হলো আ কাইন্ড অফ সেক্সুয়াল জ্যালেসি, বুঝতে পারলে? তো এই যে কবিতাটা পাবো, এখানে আমরা সেক্সুয়াল জ্যালেসি পাবো, কিন্তু একটা এক্সট্রিম লেভেলে দেখতে পাবো। মানে যখনই কোনো একটা রিলেশনশিপ হয় সেখানে একটা পজিটিভনেস থাকে। যেমন আমি যদি বলি আমার ভাই সাফি আছে, সাফি ইজ মাই ব্রাদার। এবার সাফির যে গার্লফ্রেন্ড আছে, সাফি কিন্তু নিজের গার্লফ্রেন্ডের প্রতি যথেষ্ট পজিটিভ, ঠিক আছে? এবারে এটা কিন্তু স্বাভাবিক বিষয় যে নিজের রিলেশনশিপ যার সাথে তুমি আছে তার প্রতি একটা পজিটিভনেস একটা তুমি রেখেছো, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু সাফি যদি এইটা মনে করে যে আমার গার্লফ্রেন্ড শুধু আমাকেই দেখবে আর অন্য কোনো ছেলের দিকে তাকাবে পর্যন্ত না, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। ও রাস্তায় চলবে কি করে, বাসে চাপবে কি করে, তাই না? তো এই যে এক্সট্রিম লেভেলের, এই যে এক্সট্রিমিটি, বুঝতে পারলে, জেলাস ক্যারেক্টার, এখানে আমরা দেখতে পাবো সেটা, বুঝতে পারলে? তাহলে মাই লাস্ট ডাচেস, আমার শেষ জমিদারনি, ফেরারা সাবটাইটেল। লেখা হচ্ছে কি, লিখেছেন আমাদের রবার্ট ব্রাউনিং লিখছেন। এটা একটা ড্রামাটিক মনোলগ, বেলস অ্যান্ড পমিগ্রেনেটসে প্রকাশিত হচ্ছে, 1842 সাল প্রকাশিত হয়েছে। এই কবিতার মধ্যে সেক্সুয়াল জ্যালেসি ব্যাপারটাকে অনেক বেশি করে বুঝতে পারবো। লেটস গেট স্টার্ট। আশা করি
টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো বলা হয়ে গেছে, তবে আরও একটি বিষয় বলবো যেটা হোপফুলি তোমাদের কাজে লাগবে। সেটা হচ্ছে এটা একটা রিয়েল ক্যারেক্টার ছিল। এই যে জমিদারটা, মানে একটা জমিদার তার স্ত্রীকে মেরে ফেলেছিলেন, বিষ দিয়ে মেরে ফেলেছিলেন। একজন জমিদার তার স্ত্রীকে বিষ দিয়ে মেরে ফেলেছিলেন। তার জমিদার, এই যে জমিদার যিনি ছিলেন, তার স্ত্রীটা কি ভালো ছিল না? না, খুবই ভালো ছিল। কিন্তু সমস্যা ছিল তার যে স্ত্রী সবার সাথে হেসে কথা বলতো এবং সবাইকে থ্যাংক ইউ বলতো। কেউ যদি তাকে একটা ছোট্ট আঙ্গুরের গোছা দিল, কিংবা কেউ যদি, তার জমিদারের স্ত্রী যিনি ছিলেন তিনি খুবই হাসমুখ লেডি ছিলেন, মানে হাসতে ভালোবাসতেন, স্মাইলিং ফেস ছিল, সবার সাথে হেসে কথা বলতেন, অহংকারী চরিত্র ছিল না, সবার সাথে গল্প করতেন। সেই লেডিকে, যে এই বিউটিফুল ডাচেস যিনি ছিলেন, জমিদার যে আগে স্ত্রীটা, সেই বিউটিফুল ডাচেস যিনি ছিলেন, তাকে যদি কেউ একটা ছোট উপহার দিল, বা কেউ এক গোছা আঙ্গুর দিল, বা একটা কেউ ফুল তুলে এনে দিল, সেই ডাচেস কি করতো? তাকে থ্যাংক ইউ জানাতো এবং স্মাইল দিত। জমিদারের এটাতে রাগ হচ্ছিল। কেন? কারণ জমিদারও যদি তাকে একটা হীরার আংটি দিল, বা জমিদার তাকে একটা বহুমূল্যবান জিনিস দিল, কোন একটা উপহার দিল জমিদারকেও সে হেসে পর একটা স্মাইল জানাতো, থ্যাংক ইউ বলতো। তাহলে জমিদার মনে হতে লাগলো আমিও কি সবার মতো একজন, মানে এম আই নট স্পেশাল? আমার কি ট্রিটমেন্টটা, আমার প্রতি ট্রিটমেন্টটা একটু কি বেশি ভালো হবে না? যে আমাকে এইভাবে, যে অন্য 7-5 জন কি যেভাবে থ্যাংক ইউ বলছে, আমাকে ঠিক একই রকম ভাবে থ্যাংক ইউ বলছে, আমার জন্য কোনো স্পেশাল ট্রিটমেন্ট নেই। এইটাতে তার মনে হতে লাগলো যে আই এম নট গিভেন ডিউ রেসপেক্ট, আমাকে যথাযথ সম্মান দেওয়া হয়নি, বা অন্যদিকে বেশি সম্মান দেওয়া হচ্ছে, আমারই সমতুল্য সম্মান দিয়ে দেওয়া হচ্ছে। এইটা তার রাগ হতে লাগলো। এখান থেকে তার জ্যালেসি সৃষ্টি হলো, ওভার পজিটিভনেস সৃষ্টি হলো, এবং শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল যে আমি আমার স্ত্রীকে মেরে ফেলবো। এইটা জমিদারটা সিদ্ধান্ত নিয়েছিল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওভার পজিটিভনেস বা জ্যালেস ক্যারেক্টার তার স্ত্রীকে মেরে ফেলছে। তাহলে কি এটা কি একটা কোনো কল্পকাহিনী? না, আসলে কিন্তু আসলেও এইরকম একটা চরিত্র ছিল, জেনে রাখবে। আসলে মানে বাস্তবের মাটিতে এইরকম একটা চরিত্র ছিল। সেই চরিত্রর নাম আমাদের কিন্তু জেনে রাখতে হবে। সেই চরিত্রের নামটা আলফেন্সো দ্য সেকেন্ড, একজন জমিদার ছিলেন। আলফেন্সো দ্য সেকেন্ড একজন জমিদার ছিলেন। সেই জমিদার আউট অফ জ্যালেসি নিজের স্ত্রীকে বিষ দিয়ে মেরে ফেলেছিলেন। ঠিক আছে, সেই জমিদারের কথা উল্লেখ আছে, বা সেই জমিদারের উপর এই চরিত্রটি মডেল করে দাঁড়িয়ে আছে। The very expression Ferrara gives the subtitle of the poem indicates the Duke of Ferrara, যে ফেরারার যে জমিদার ছিল, ডিউক অফ ফেরারা, এ ওয়েল ফর্টিফাইড সিটি অফ লোয়ার লম্বার্ডি। তাহলে লোয়ার লম্বার্ডি বলে একটা জায়গা ছিল, সেখানে যে জমিদার ছিলেন আলফেন্সো দ্য সেকেন্ড, তিনি তার স্ত্রীকে মেরে ফেলেছিলেন। সেই জমিদারের উপর এই ক্যারেক্টারটা দাঁড়িয়ে আছে। বুঝতে পারলে? এখানে আমরা দেখতে পাবো একজন জমিদার নিজের স্ত্রীকে মেরে ফেলছেন ওভার জ্যালেসির কারণবশত, এবং আজকে মেরে ফেলেছেন, তার স্ত্রীর মৃত্যু হয়ে গেছে। এইবারে জমিদার আরেকটা বিয়ে করতে চান, এবার বিয়ে করতে চান, সেই জন্য অন্য জমিদারের একটা অ্যাম্বাসেডর বা দূত এসছেন একটা মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে, এবং জমিদার তার সাথে গল্প করতে শুরু করছেন। জমিদার এখানে বলতে শুরু করছেন একটা ছবি দেখিয়ে। এখানে জমিদার একটা ছবি দেখাচ্ছেন এবং ছবি দেখিয়ে বলতে শুরু করছেন যে এই দেখো, এইটা হলো আমার লাস্ট ডাচেস বা শেষ স্ত্রী, এইটা হলো আমার লাস্ট ডাচেস বা শেষ স্ত্রী, এবং এ খুব ভালো ছিল। আমার লাস্ট ডাচেস যে ছিল সে খুব ভালো ছিল, সবার সাথে হেসে কথা বলতো, সবাইকে থ্যাংক ইউ করতো, কেউ একটা ছোট্ট উপহার দিল তাকে থ্যাংক ইউ করতো, কিন্তু সে আমাকেও সে একই রকম ভাবেই থ্যাংক ইউ করতো এবং আমাকেও সে একই রকম ভাবে স্মাইল দিত। এটাতেই আমার রাগ হয়েছিল এবং তার জন্য আমি তার সমস্ত স্মাইল, সমস্ত হাসিগুলোকে একবারে বন্ধ করে দিয়েছিল। মানে সে যেন বলতে চাইলো এই অ্যাম্বাসেডারকে, রাজদূতটাকে বোঝাতে চাইলো, মানে তুমি যে মেয়েটির বিয়ের প্রস্তাব নিয়ে এসছো, মানে আমার সাথে বিয়ে দিতে চাও, সেই মেয়েটিকে বুঝিয়ে দেবে যে আমার পছন্দ অপছন্দ কি, মানে ডু অ্যান্ড ডু নট গুলো তাকে বুঝিয়ে দেবে যে এখানে আমার সাথে থাকতে হলে কিভাবে থাকতে হবে। জমিদারের কথাবার্তার মধ্যে আমরা আরো জানতে পারবো, জমিদার নিজেই বলছেন যে আমি যদি চাইতাম সেই মেয়েটাকে আমি বলতে পারতাম যে এগুলো আমার অপছন্দের জিনিস। ঠিক আছে, আমি যদি বলি যে সাবির আমাদের যে রয়েছে, আমার মাই ব্রাদার সাবির, বা আমার এখানে ভাই রয়েছে অরিন্দম তো বলতেই পারে যে স্যার, এই জমিদারটা তো বলতেও পারতো তার স্ত্রী যে এটা করো না, আমার রাগ হচ্ছে, এমনি করো না, এমনি করলে তোমাকে মেরে ফেলবো। ঠিক আছে, এইরকম ওয়ার্নিংও দিল না, জমিদার নিজেই তার ব্যাখ্যা দিচ্ছেন। জমিদার বাবু বলছেন আমি চাইলে আমার স্ত্রীকে বলতে পারতাম যে এখানে তুমি লাইন ক্রস করছো, এতটা বাড়াবাড়ি করা উচিত নয়, বা এইরকম তুমি কেন করছো,
কিন্তু এইগুলো জমিদার মহাশয় বলেননি তার স্ত্রীকে। কেন বলেননি? তার কারণ উনি মনে করেন যে এই রকম বলবো যদি আমি আমার স্ত্রীকে, তার মানে আমাকে ঝুঁকতে হচ্ছে আমার স্ত্রীর সামনে, আর আমি কোনোদিন ঝুঁকবো না। বুঝতে পারলি? মানে নিজেকে সেই পুষ্পা ভাবতে শুরু করছে। বুঝতে পারলি এইরকম ব্যাপারটা? তো পয়েন্ট হচ্ছে যে জমিদার মহাশয় নিজের স্ত্রীর কিছু ব্যবহারের উপর ক্ষুণ্ণ হয়ে আছেন, এবং সেটাকে তিনি আবার বলতেও পারছেন না। তিনি বলছেন, আমার যদি দারুণ দারুণ কমিউনিকেশন স্কিল থাকতো, মানে একটা বলার ভঙ্গিমা থাকতো, যেটা মানে আমি ইনডাইরেক্টলি বুঝিয়ে দিতাম যে আমি কি চাইছি আর কি চাইছি না, যদি সেটাই আমি ইনডাইরেক্টলি মানে পরোক্ষভাবে বোঝাতাম, তাও তো ঝোঁকা হতো। আর আমি কোনোদিন ঝুঁকবো না, কারণ আমি মহান জমিদার। তো শেষ পর্যন্ত আমরা দেখতে পাবো এই কবিতার মধ্যে ডু এবং ডু নট, কি করা উচিত আর কি করা উচিত নয়, এই অ্যাম্বাসেডারকে জমিদার মহাশয় খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছেন। কারণ অ্যাম্বাসেডার এসছেন একজন মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে, সে অ্যাম্বাসেডারকে বুঝিয়ে দিচ্ছেন যে আমি কি চাই আসলে, এবং যে বিয়ে করতে আসছে আমাকে তাকে কি কি মেনটেন করতে হবে বা তাকে কি কি বজায় রাখতে হবে, এইগুলো তিনি বলছেন। সর্বোপরি শেষ পর্যন্ত জমিদার মহাশয় পরিষ্কার ইঙ্গিত দিচ্ছেন যে আমি যৌতুক নিতে চাই, যৌতুক যদি দেয় মানে ডাউরি যদি মেয়ের বাবা দেয় আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে, আমি নিয়ে নেবো, এইরকম ভাবে বলছেন। তাহলে এই একটা চরিত্র যে একটা ওভার জেলাস ক্যারেক্টার, একটা প্রাউডি ক্যারেক্টার, এবং সর্বোপরি একটা লোভী চরিত্রও বটে। তাহলে জমিদারের চরিত্রটা আমরা এইভাবে দেখতে পাবো যে নিজের একটা সুন্দর স্ত্রীকে বিনা কারণে, কারণ রয়েছে বাট একটা অড রিজন রয়েছে, মেরে ফেলছেন। তো দিস ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য পোয়েম মাই লাস্ট ডাচেস। মাই লাস্ট ডাচেস যেটা একটা ড্রামাটিক মনোলগ, এর ব্যাকগ্রাউন্ডটা আমরা আলোচনা করলাম। এরপর আমরা লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড আসবো। এইটুকু আগে দেখে নাও, কার কি অসুবিধা আছে আমাকে বলো, আমি বিষয়টাকে আরেকটু ব্যাখ্যা করব, তারপর লাইন বাই লাইন পড়াতে শুরু করবো। দেখে নাও গাইজ, চলো এবার লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড বিষয়টাকে বোঝা যাক। চলো লেটস গেট স্টার্ট। মাই লাস্ট ডাচেস শুরু হয়ে গেল। এখানে খেয়াল রাখবে জমিদার বাবু যিনি রয়েছেন উনি কথা বলবেন, জমিদার বাবু কথা বলবেন, এবং শান্তভাবে একজন শ্রোতা যিনি অ্যাম্বাসেডার, যিনি এসছেন একটা নতুন মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে, জমিদার বাবু যদি অ্যাকসেপ্ট করে নেয় সেই বিয়ের প্রস্তাবটা, তো সেই অ্যাম্বাসেডার মশাই শুনছেন কথাগুলো, আর জমিদার বাবু বলছেন। সামনে ধরে নে একটা ছবি, একটা সুন্দরী মেয়ের ছবি টাঙানো আছে, যেটা হলো লাস্ট ডাচেসটা, যেটা হলো লাস্ট ডাচেস, এই হলো আমার লাস্ট ডাচেস, এইরকম ব্যাপারটা বুঝতে পারলে। একটা ছবি টাঙানো আছে, যেটা পর্দা দিয়ে ঢাকা ছিল, পর্দা সরিয়ে দেওয়া হয়েছে, একটা সুন্দরী মেয়ের ছবি সামনে চলে এসছে। দেখো, দ্যাটস মাই লাস্ট ডাচেস, এটা হলো আমার আগের স্ত্রী, আমার আগের জমিদারনি। দ্যাটস মাই লাস্ট ডাচেস, বুঝতে পারলে? দ্যাট ইজ মাই লাস্ট ডাচেস, এটা হলো আমার আগের জমিদারনি বা আগের স্ত্রী। পেইন্টেড অন দ্য ওয়াল, যাকে দেওয়ালে সুন্দরভাবে আঁকা আছে, পেইন্টেড মানে আঁকা, অন দ্য ওয়াল, ওয়াল মানে দেওয়াল, যাকে দেওয়ালে খুব সুন্দরভাবে আঁকা আছে। দ্যাট ইজ মাই লাস্ট ডাচেস, এটা হলো আমার শেষ স্ত্রী। দ্যাট ইজ মাই লাস্ট ডাচেস, এটা হলো আমার আগের স্ত্রী বা আগের জমিদারনি। পেইন্টেড, যাকে আঁকা হয়েছে, অন দ্য ওয়াল, দেওয়ালে আঁকা হয়েছে। লুকিং, দেখে মনে হচ্ছে, লুকিং দেখে মনে হচ্ছে, অ্যাজ ইফ, যেন, অ্যাজ ইফ মানে যেন, সি ওয়ার অ্যালাইভ, দেখো দেখো দেখে মনে হচ্ছে যেন সে জ্যান্ত আছে। অ্যাজ ইফ মানে যেন, সি ওয়ার অ্যালাইভ যেন সে জ্যান্ত রয়েছে, জীবন্ত রয়েছে, অ্যালাইভ মানে জীবন্ত। আই কল, আমি এই পিসটাকে বলে ডাকি, এই যে লিটারেরি পিসটা রয়েছে, এই যে সাহিত্যের পৃষ্ঠা রয়েছে, এই যে আর্ট, এই যে শিল্পটা রয়েছে, ছবিটার কথা বলছে, এই যে শিল্পটা রয়েছে, আই কল, আমি এই শিল্পের যে নমুনাটা রয়েছে এটাকে কি বলে ডাকি? আই কল মানে আমি বলে ডাকি, এটাকে আমি বলে ডাকি। আই কল, আমি এটা কি বলে ডাকি? আই কল দ্যাট পিস, এই পিসটাকে আমি কি বলে ডাকি? ওন্ডার, একটা বিস্ময়, মানে একটা অপূর্ব সুন্দর শিল্পের নমুনা, এটাকে বলে ডাকি আমি। আই কল, আমি বলে ডাকি দ্যাট পিস, এই শিল্পের নমুনাটাকে, এই শিল্পের নমুনাটাকে আমি কি বলে ডাকি? ওন্ডার, একটা বিস্ময়, একটা শিল্পের, এবং একটা শিল্পের নমুনা, অসাধারণ নমুনা, বিশ্বের ওন্ডার, ওন্ডার মানে বিস্ময়কর নমুনা মনে করি। নাও ফ্রা প্যান্ডলফস হ্যান্ড, এটা এঁকেছে কে বাবু? এটা ফ্রা প্যান্ডলফ এঁকেছে। ফ্রা প্যান্ডলফ সেই যুগের একজন মহান চিত্রকার। ফ্রা প্যান্ডল কাল্পনিক, আসলে কেউ ছিলেন না,
ঠিক আছে, ফ্রা প্যান্ডল ধরে নিতে হবে সেই যুগের মহানতম চিত্রকার ফ্রা প্যান্ডল। সেই ফ্রা প্যান্ডল নিজের হাতে এঁকেছেন এই ছবিটা। তাহলে 3টি বাক্য, দ্যাটস মাই লাস্ট ডাচেস, এটা হলো আমার শেষ স্ত্রী। পেইন্টেড অন দ্য ওয়াল, যাকে আঁকা হয়েছে দেওয়ালে। লুকিং, দেখে মনে হচ্ছে, অ্যাজ ইফ, যেন, সি ওয়ার অ্যালাইভ, যেন সে জানত। আই কল, আমি বলে ডাকি, দ্যাট পিস, এই শিল্পের নমুনাটাকে, দ্যাট পিস, এই পিসটাকে, শিল্পের নমুনাটাকে, ওন্ডার, আমি একটা বিস্ময় মনে করি এটা, মানে অপূর্ব সুন্দর, এটা একটা শিল্পের নমুনা। নাও ফ্রা প্যান্ডলস হ্যান্ড, ফ্রা প্যান্ডলস সেই যুগের একজন মহান শিল্পী, যিনি দারুণ ছবি আঁকতেন, বুঝতে পারলে? সেই ফ্রা প্যান্ডলস এর হাতে আঁকা, ফ্রা প্যান্ডলস হ্যান্ডস ওয়ার্কড বিজিলি, ফ্রা প্যান্ডল এটার জন্য খেটেছিলেন, ওয়ার্কড, পরিশ্রম করেছিলেন, বিজিলি, ব্যস্তভাবে। ফ্রা প্যান্ডল এত বড় শিল্পী, তিনি আমার জন্য খেটেছিলেন, মানে আমি মহান, আমার জন্য ফ্রা প্যান্ডল খেটেছেন, ঠিক আছে। ওয়ার্কড বিজিলি এ ডে, একটা গোটা দিন ফ্রা প্যান্ডল আমার জন্য খেটেছিলেন। অ্যান্ড দেয়ার সি স্ট্যান্ডস, এই দেখো কি সুন্দর সে দাঁড়িয়ে আছে। অ্যান্ড দেয়ার, দেখো, দেয়ার সেখানে, সি স্ট্যান্ডস, দেখো সে কত সুন্দর সে সেখানে দাঁড়িয়ে আছে। দেয়ার সি স্ট্যান্ডস, দেখো কত সুন্দরভাবে সে সেখানে দাঁড়িয়ে আছে। এইভাবে ছবিটাকে দেখিয়ে জমিদার বাবু নিজের মত প্রকাশ করছেন। কাকে বলছেন? যে অ্যাম্বাসেডর এসছেন, যে রাজদূত এসেছেন, একটা নতুন মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে যেন জমিদার বাবু বিয়ে করে নেন, সেই জমিদার বাবু সেই অ্যাম্বাসেডরকে নিজের আগে স্ত্রীর সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। ব্যাস এই 4টা লাইন আগে দেখে নাও। কার কি অসুবিধা আছে অবশ্যই বলো, আমি তারপর এইগুলো তোমাকে ভেঙে ভেঙে বুঝিয়ে দিই, তারপর পরের অংশে আসছি। দেখে নাও গাইস, কেমন? ওকে, লেটস গেট স্টার্ট। পরের অংশে আসা যাক। তাহলে প্রথম 4 লাইন আশা করি সবারই পরিষ্কার হয়ে গেছে। পরের অংশে আসা যাক। তাহলে দ্যাটস মাই লাস্ট ডাচেস, এটা হলো আমার শেষ স্ত্রী। পেইন্টেড অন দ্য ওয়াল, যাকে আঁকা হয়েছে দেওয়ালের উপর। লুকিং, দেখে মনে হচ্ছে, অ্যাজ ইফ, যেন, সি ওয়ার অ্যালাইভ, যেন তিনি জীবন্ত রয়েছেন। আই কল, আমি বলে ডাকি, দ্যাট পিস, এই শিল্পের নমুনাটাকে, ওন্ডার, একটা বিস্ময়কর শিল্পের নমুনা মনে করি আমি। ফ্রা প্যান্ডলস হ্যান্ড, এটা ফ্রা প্যান্ডল সে যুগের একজন বিখ্যাত চিত্রশিল্পী বা শিল্পী, তিনি নিজের হাত দিয়ে ওয়ার্কড বিজিলি, ব্যস্তভাবে, একটা গোটা দিন, এত বড় শিল্পী, বিশ্ববিখ্যাত শিল্পী, আমার জন্য, মানে আমি কত মহান, ঠিক আছে, যে ফ্রা প্যান্ডল আমার জন্য এই চিত্রশিল্পটা করেছে। অ্যান্ড দেয়ার সি স্ট্যান্ডস, দেখো সেখানে সে কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে ছবির মধ্যে। উইল ইট প্লিজ ইউ সিট, উইল ইট প্লিজ ইউ সিট, আপনি চাইলে বসতে পারেন, বসুন বসুন, দাঁড়িয়ে আছেন কেন, বসুন। জমিদার মহাশয় ডোমিনেট করছেন, জমিদার মহাশয় অ্যাম্বাসেডরকে বলছেন যে বসুন বসুন, এই যে উইল ইট প্লিজ ইউ সিট, আপনি বসুন বসুন, দাঁড়িয়ে কেন, আরে বসে বসে দেখুন, ঠিক আছে ছবিটা। অ্যান্ড লুক অ্যাট হার, তার দিকে তাকান, আপনি চাইলে বসতে পারেন, বসে বসে তার দিকে তাকান, ঠিক আছে। আই সেড ফ্রা প্যান্ডল, হ্যাঁ আমি কি বলছিলাম, হ্যাঁ আমি বলছিলাম ফ্রা প্যান্ডল। আই সেড ফ্রা প্যান্ডল, আমি বলছিলাম হ্যাঁ এই ছবিটা ফ্রা প্যান্ডল বানিয়েছে। আই সেড ফ্রা প্যান্ডল বাই ডিজাইন, বাই ডিজাইন মানে হ্যাজ ড্রন, এঁকেছেন, এঁকেছেন, ডিজাইন মানে আমরা নকশা বুঝি। ফ্রা প্যান্ডল এই নকশাটা বানিয়েছেন, নকশাটা তো নয়, ফ্রা প্যান্ডল এই ছবিটা বানিয়েছেন। তাহলে বাই ডিজাইন মানে এঁকেছেন এক কথায়। ফর নেভার রিড স্ট্রেঞ্জার্স লাইক ইউ দ্য পিকচার্ড কাউন্টেন্যান্স, কিন্তু তোমার মতো একটা অপরিচিত ব্যক্তি, ফর নেভার রিড, কোনোদিনই পড়তে পারবে না, তোমার মতো একটা অপরিচিত ব্যক্তি, তুমি একটা অ্যাম্বাসেডর, তুমি একটা অপরিচিত ব্যক্তি, কিছু মনে করো না, কিন্তু এটাই ফ্যাক্ট, বুঝলে, তুমি একটা অপরিচিত ব্যক্তি, তোমার মতো একটা অপরিচিত ব্যক্তি ফর নেভার রিড, এসে নিয়ে পড়তে পারবে না এই মুখমণ্ডলের মধ্যে কি এক্সপ্রেশন রয়েছে, তুমি সব বুঝতে পারবে না, তাহলে আমাকে এক্সপ্লেন করতে দাও, আমি তাই এক্সপ্লেন করছি, তোমাকে একটু হেল্প করে দিই। ফর নেভার রিড স্ট্রেঞ্জার্স লাইক ইউ, তোমার মতো একটা অপরিচিত ব্যক্তি কোনোদিনই এটা পড়ে বুঝতে পারবে না ওর মুখমণ্ডলের মধ্যে, আমার স্ত্রীর মুখমণ্ডলের মধ্যে কি কি এক্সপ্রেশন রয়েছে। আমি বলে দিই তোমাকে, দ্যাট পিকচার দ্য কাউন্টেনেন্স, কাউন্টেনেন্স মানে মুখমণ্ডল, ওর মুখমণ্ডলের মধ্যে কি কি এক্সপ্রেশন রয়েছে তোমার মতো একটা অপরিচিত ব্যক্তি এসে বুঝতে পারবে না। প্লিজ ডোন্ট মাইন্ড, কিন্তু এটাই সত্যি, হ্যাঁ আমাকে একটু হেল্প, আমি তোমাকে হেল্প করে দিই, দাঁড়া বুঝিয়ে দিই। এইভাবে এই অ্যাম্বাসেডারের সাথে কথা বলছেন আমাদের জমিদার বাবু, ঠিক আছে। তা বলছে স্ট্রেঞ্জার্স লাইক ইউ, দেখো বলছি তোমার মতো অপরিচিত ব্যক্তি, দ্যাট পিকচার্ড দ্য কাউন্টেনেন্স, আর তার আগেই আমরা পেয়েছি ফর নেভার রিড, তুমি পড়তে পারবে না, তুমি পড়তে পারবে না, তার কারণ ইউ আর এ স্ট্রেঞ্জার, তুমি একটা অপরিচিত ব্যক্তি।
স্ট্রেঞ্জার্স লাইক ইউ, তোমার মতো একটা অপরিচিত ব্যক্তি ক্যান নেভার রিড, তোমার মতো একটা অপরিচিত ব্যক্তি কোনোদিনই পড়তে পারবে না যে তার মুখের মধ্যে পিকচার্ড কাউন্টেনেন্স, কাউন্টেনেন্স মানে মুখ, মুখমণ্ডল, তার মুখমণ্ডলের মধ্যে কি কি এক্সপ্রেশন রয়েছে তোমার মতো একটা অপরিচিত ব্যক্তি সেটা পড়তে পারবে না। দ্য ডেপথ অ্যান্ড প্যাশন, সেটার মধ্যে তার চোখে যে কি গভীরতা রয়েছে, ডেপথ কি গভীরতা রয়েছে, প্যাশন কি প্যাশন রয়েছে, অফ ইটস আর্নেস্ট গ্ল্যান্স, ওর চাউনিটার মধ্যে, ওর জীবন্ত চাউনিটার মধ্যে, আর্নেস্ট এই যে আবেগপূর্ণ একটা চাউনি, গ্ল্যান্স মানে চাউনি, ওর চাউনির মধ্যে, ওর মুখমণ্ডলের মধ্যে কি এক্সপ্রেশন রয়েছে, আবেগ রয়েছে, তোমার মতো একটা স্ট্রেঞ্জার, তোমার মতো একটা অপরিচিত ব্যক্তি তুমি সেটা পড়ে উদ্ধার করতে পারবে না। দাঁড়াও, আমাকে সাহায্য করতে দাও, আমি তোমাকে সাহায্য করে বলি, তোমাকে ব্যাখ্যা করে দিই। এইটা বলছে কাউন্টেনেন্স। দ্য ডেপথ, এর চোখের মধ্যে এবং মুখমণ্ডলের মধ্যে গভীরতা রয়েছে, ডেপথ মানে গভীরতা, অ্যান্ড প্যাশন, এটার মধ্যে একটা প্যাশন রয়েছে, অফ ইটস আর্নেস্ট গ্ল্যান্স, ওর চাউনি, ওর যে আবেগপূর্ণ চাউনি, আর্নেস্ট গ্ল্যান্স, গ্ল্যান্স মানে চাউনি, ওর চাউনির মধ্যে যে কি এক্সপ্রেশন রয়েছে, যে যে ডেপথটা রয়েছে, যে প্যাশনটা রয়েছে, সেটা আমিই পড়তে পারবো। আমি তোমাকে বলে বুঝিয়ে দিচ্ছি, দাঁড়াও। বাট টু মাই সেলফ, শুধুমাত্র আমি, মাই সেলফ শুধুমাত্র আমি পারবো বলতে, তাই আমি তোমাদের বলে দিচ্ছি। দে টার্নড সিন্স নান পুট বাই দ্য কার্টেন আই হ্যাভ ড্রন ফর ইউ। খেয়াল রাখবে, এই পর্দাটা, কার্টেন মানে পর্দা, এই পর্দা কেউ সরায় না, কিন্তু প্রয়োজন আছে বলেই শুধুমাত্র আমি তোমার জন্য এই পর্দা সরালাম, নইলে তাও সরাতাম না। মানে কতটা পজিটিভ, ওয়াইফ মারা গেছে কিন্তু এখনো ঢাকা দিয়ে রাখে ছবিটা, এসে যে কেউ দেখে যাতে না চলে যায়, ঠিক আছে। তাহলে দেখো কি হচ্ছে, কি বলছে, সিন্স নান পুট বাই দ্য কার্টেন, কেউই তো এই পর্দা সরাই না, আমি সরিয়ে, শুধুমাত্র আমি সরাই, আমারই এতটা অধিকার আছে এটা সরানোর, তা আমি এই পর্দাটা সরিয়েছি তোমার জন্য। একটা উদ্দেশ্য অবশ্যই আছে, কারণ আমার বিয়ে হওয়ার বলে কথা আছে, তো তোমাকে না বললে তো নয়, তোমাকে বলে দিই, সেই জন্য তোমার জন্য এই পর্দাটা আমি সরিয়েছি। তাহলে সিন্স নান পুট বাই দ্য কার্টেন, কেউই এই পর্দা সরানোর দুঃসাহস করে না, আই হ্যাভ ড্রন ফর ইউ, যেটা আমি তোমার জন্য সরিয়েছি, বাট কিন্তু আমি সরিয়েছি। অ্যান্ড সিমড, এবং মনে হচ্ছে, অ্যাজ দে উড আস্ক মি, যেন মনে হচ্ছে যেন তুমি আমাকে জিজ্ঞেস করতে চাইছো যে ওর মুখে কি এক্সপ্রেশন রয়েছে। ইফ দ্য ডিয়ারেস্ট, এর আগে কেউ মানে সাহসও করে না, কিন্তু আমি বুঝে নিই যে এইরকম ওরা হয়তো জিজ্ঞেস করতে চাইছে। হাউ সাচ গ্ল্যান্স কেম দেয়ার, তোমার মাথায় হতে পারে এই প্রশ্নটা আসছে যে এইরকম চাউনি, হাউ সাচ গ্ল্যান্স, এত ডেপথ, এত এই যে ডেপথ, এত গভীরতা, এই আবেগটা এই চাউনিতে, তার চাউনির মধ্যে এলেও কি করে, এটা হয়তো তুমি আমাকে জিজ্ঞেস করতে চাইছো। হাউ সাচ এ গ্ল্যান্স কেম দেয়ার, এই ধরনের একটা চাউনি এই ছবিটার চোখে এলো কি করে। সো নট দ্য ফার্স্ট আর ইউ টু টার্ন অ্যান্ড আস্ক দাস, তাই বলি শুধু প্রথমবার তুমি একক ব্যক্তি নও যে আমাকে এই প্রশ্নটা করতে চাইছে, এর আগেও অনেকে আমাকে প্রশ্নটা করবার চেষ্টা করেছে, মানে একটা সূক্ষ্ম ইঙ্গিত দিয়ে রইলো যে এর আগেও বোধহয় 2-4 জন অ্যাম্বাসেডার এসছেন অন্যান্য জমিদারের কাছ থেকে, যারা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল, ঠিক আছে। সো নট দ্য ফার্স্ট আর ইউ, তুমি প্রথম ব্যক্তি নও, টু টার্ন অ্যান্ড আস্ক দাস, যে মনে মনে এই প্রশ্নটা হয়তো করতে চাইছো যে এর চোখে, এর এক্সপ্রেশনের মধ্যে এত গভীরতা এলো কেন। স্যার, ইট ওয়াজ নট হার হাজবেন্ডস প্রেজেন্স অনলি, কিন্তু স্যার বলি, শুনুন, দুঃখের সাথেই বলি, এই যে চাউনিটা, এই গভীরতাটা এসছে ওর ফেসের মধ্যে, এটা শুধুমাত্র তার হাজবেন্ডকে দেখে এত সুন্দর চাউনি আসেনি, সেইটাই হলো সমস্যার জায়গা। ওল কল দ্য স্পট অফ জয়, ওই যে স্পট অফ জয়, স্পট অফ জয় মানে হাসি, স্মাইল, তার মুখে যে স্মাইলটা দেখছো সেটা শুধুমাত্র তার হাজবেন্ডের জন্য ছিল না। ওই যে স্মাইলটা দেখছো এই ছবিটার মুখে, এই স্মাইলটা শুধু তার হাজবেন্ডের জন্য ছিল না। ইন্টু দ্য ডাচেস চিক, এই যে স্পট অফ জয়টা দেখছো এই ডাচেসের চিকে, ডাচেস মানে জমিদারনির চিক মানে গাল, ওর গালে যে স্পট অফ জয় মানে হাসিটা দেখছো, এটা শুধুমাত্র তার হাজবেন্ডের উপস্থিতিতেই হয়নি। এই স্মাইলটা যখন দিচ্ছিল তখন ওই ঘরে আমি ছাড়াও ওই শিল্পী মহাশয় উপস্থিত ছিলেন, যিনি ছবিটা আঁকছিলেন। তো কি জানি এনার এই স্ত্রীর মন এ কাকে দেখে হাসছিল, আমার জন্য স্মাইলটা দিচ্ছিল নাকি ওই পেইন্টারকে দেখে স্মাইল দেখছিল, সেই জানে। পারহ্যাপস ফ্রা প্যান্ডল চান্স টু সে, সম্ভবত ফ্রা প্যান্ডল বলার সুযোগ পেয়েছিল, একবার দুবার বলবার সুযোগ পেয়েছিল কি, হার মেন্টাল ল্যাপস ওভার মাই লেডিজ রিচ টু মাচ। ফ্রা প্যান্ডল হয়তো একবার দুবার বলবার সুযোগ পেয়েছিল যে তোমার শালটা না একটু বেশি ঝুঁকে গেছে, শালটা সরিয়ে দাও, এইরকম বলবার সুযোগ পেয়েছিল, আর তাতে এই স্মাইলগুলো সে দিচ্ছিল।
or paint must never hope to reproduce the faint half flash that dies along her throat. বা আমার কাছে এমন কোনো রং নেই, সেই শিল্পীটা বলছিল যখন, যে আমার কাছে এমন কোনো রং নেই যেটা দিয়ে তোমার গায়ের রংটা এক্স্যাক্টলি এঁকে দিতে পারবে। তো এই সমস্ত কমপ্লিমেন্ট গুলো শুনে সে হাসছিল, স্মাইল দিচ্ছিল। বোকা মেয়ে কথা, এইটুকুও জানে না যে এটা ভদ্রতার খাতিরে শিল্পীটা বলছিল, আর সেটা শুনে সে খুশিতে মনে মনে লাড্ডু খাচ্ছিল। এইটা বলতে চাইছে, বুঝতে পারলে? half flash that dies around such stuff was courtesy, এই ধরনের কথাবার্তা, such stuff, এই ধরনের কথাবার্তাগুলো was courtesy, বোকা মেয়ে কথা। এইটা বুঝতে পারছিল না যে এই ধরনের কথাগুলো শুধুমাত্র কাটসির খাতিরে বলা হয়, শুধু ভদ্রতার জন্য। তোমাকে দারুণ দেখতে লাগবে, ব্যাস ভদ্রতার জন্য বলা হয়। তো এটা এত সিরিয়াসলি নেওয়ার কি আছে বাবু? এই সমস্ত বলছিল। she thought and cause enough for calling the spot of joy, কিন্তু এই কথা ভেবে ভেবে সে স্মাইল দিয়ে যাচ্ছিল। এই কথা ভেবে যে আমাকে এত বড় শিল্পী আমার এত প্রশংসা করলো, আর হাসতে শুরু করলো। কিন্তু সেই বোকা মেয়েটা বুঝতে পারছিল না যে এগুলো শুধু কাটছি, আর তাতেই আমার রাগ ধরছিল। she had a heart, সর্বোপরি তার তো একটা হৃদয় আছে না। how shall I say, আমি কি করে বলি বলো, ঠিক আছে? too soon made glad, তার হৃদয়টা আবার বড় তাড়াতাড়ি, বড় জলদি তাড়াতাড়ি ইমপ্রেসড হয়ে যায়। too easily impressed, খুব সহজে ইমপ্রেসড হয়ে যায় মেয়েটা। and she liked whatever she looked, সে যা কিছু দেখে সেটার উপরেই তার, যা কিছু দেখে তার সেটাই ভালো লেগে যায়। and her looks went everywhere, আর তার চোখ আবার সব দিকেই যায়। যা কিছু দেখে সেটাতেই সে ইমপ্রেসড হয়ে যায়, আর চোখও আবার সব দিকে যায়। স্যার ইট ওয়াজ অল ওয়ান, আর এই সমস্ত কারণের জন্য আমি প্রচন্ড রেগে গেছিলাম। আমি খুব স্পিডে বললাম বিষয়টা, এবার ভেঙে ভেঙে লাইন বাই লাইন, দুটো লাইন করে বলবো। আগে এইটুকু দেখে নাও গাইজ, একটা জাস্ট হিন্টস দিলাম, একটা সামারি ওয়াইজ বললাম। এবার ভেঙে ভেঙে বলতে হবে জিনিসটাকে। আমি শুধু সামারি ওয়াইজ যেন সে সহজে বলবার চেষ্টা করলাম, কিন্তু ভেঙে ভেঙে দু লাইন করে ব্যাখ্যা করে করে যাবো, ওয়ার্ড ধরে ধরে যাবো। এইটুকু আগে দেখে নাও গাইজ, কার কি অসুবিধা আছে বলো, তারপর ভেঙে ভেঙে যাচ্ছি। কাম অন গাইজ।